এক্সেলটাকে কি ধরনের সফটওয়্যার বলা হয় জানা আছে কারো? কি বলে? বা এক্সেলের মধ্যে কি কি কাজ করা হয়? বিভিন্ন রকম ডাটা এক্সট্রাকশন করা হয়, বা কি করা হয়, রিপোর্ট তৈরি করা হয়। আর কি করা হয় দেখো, ওয়ার্ডের মধ্যে আমরা কি কোনো ম্যাথমেটিক্যাল কাজ করেছিলাম না, তাই তো? তাহলে আমার এক্সেলের মধ্যে কি করা যায়, ম্যাথমেটিক্যাল কাজ করা। যেমন মার্কশিট তোমাকে একটা তৈরি করতে হলো, হবে আমার ওয়ার্ডের মধ্যে না। ওয়ার্ডটা কি সফটওয়্যার, এটা ডকুমেন্ট বেস সফটওয়্যার। কিন্তু এক্সেলের মধ্যে আমরা কি রিপোর্ট তৈরি করতে পারি, বাজেট তৈরি করতে পারি, মার্কশিট তৈরি করতে পারি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারি। গ্রাফ দেখবে আমাদের ওয়ার্ডের মধ্যেও ছিল, কিন্তু ওরকম কিন্তু ডিটেলস আমরা করতে পারবো, যেটা আমরা এক্সেলের মধ্যে পারবো। আর কি গ্রাফের মধ্যে ড্যাশবোর্ডও আমাদের করা যায় এক্সেলের মধ্যে। এগুলো সব আমাদের এক্সেলের মধ্যে কাজ করা হয়। তাহলে দেখে নাও, আমি এক্সেলের সফটওয়্যারটা ওপেন করছি, স্টার্টে গেলাম। স্টার্টে গিয়ে দেখো EX প্রেস করতে দেখো একদম ওপরে চলে এসছে এক্সেল এসছে। তাহলে দেখো এর উপরে লেফট ক্লিক করছি, করতে দেখো তো ওয়ার্ডের মতো কি চেনা চেনা লাগছে, ওয়ার্ডেও কি এরকমই আসে তো ওয়ার্ডে। তাহলে এবার দেখো তো ওয়ার্ডে যখন কাজ করেছি, এখানে যেমন দেখাচ্ছে ব্ল্যাঙ্ক, কি দেখাচ্ছে ওয়ার্কবুক, কিন্তু আবার এক্সেলে দেখাচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। ওয়ার্ডেও কি সেম আসে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসে, তাই তো? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তাহলে ডকুমেন্ট আর ওয়ার্কবুকের মধ্যে ডিফারেন্সটা কি? ডকুমেন্ট মানে কি আমরা যখন ওপেন করতে পারবো কি আলাদা আলাদা পেজ ওপেন হতো, তাই তো? তাহলে ওয়ার্কবুক আর পেজেসের মধ্যে ডিফারেন্সটা কি? পেজেস মানে হচ্ছে কি আমরা বুঝতে পারি যে ওয়ার্ডটা ওপেন করলে যে এটা আমার গোটা পেজ, এর মধ্যে আমরা যাই লিখবো, যদি না ওর মধ্যে ধরে আমি নেক্সট পেজে একটা এমনি অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যায়, তাই তো? দেখো আমি ওয়ার্কবুকটাকে ওপেন করছি, দেখো তো পেজেসের মতো কি মনে হচ্ছে? না। দেখো আমি দেখো স্ক্রল করছি, এটা কি শেষ আছে দেখো তো? না। আবার দেখো ডান দিকে আমি এদিকেও স্ক্রল করছি, দেখো শেষ আছে। তুমি যতবার যত ক্লিক করে রাখো দেখো পর পর চলে যাচ্ছে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার ডিফারেন্স পেজেসের মধ্যে আর ওয়ার্কবুকের মধ্যে। তুমি যত বড়ই কাজ করো না কেন, এক্সেলের শীট কিন্তু কখনো শেষ হবে না। ওই জন্য যত সমস্ত ডেটাবেসের কাজ, ডেটা এন্ট্রির কাজ সব আমাদের এক্সেলের মধ্যে করা হয়। বোঝা গেল? আচ্ছা, এবার একটু দেখো, আমি এখানে দেখেই বুঝতে পারছি এখানে ডেটা এন্ট্রির কাজ কেন করা হয়। কারণ দেখো সুন্দরভাবে আমার আলাদা করে রো কলাম ডিভাইড করা আছে, যেমন কাজ করতে সুবিধা হবে, তাই তো? আচ্ছা, এবার আমাকে একটু বলো, একদম ওপরে এই যে লেখা আছে এখানে বুক 1 এক্সেল বলে যে লেখা আছে, এই জায়গাটাকে কি বলে? বুক 1 এক্সেল যে লেখা আছে, কি বলে এই জায়গাটাকে? টাইটেল বার। কি বলে? টাইটেল বার। কারণ এখানে আমাকে কি দেখায়, দেখো যেই নাম দিয়ে ফাইলটা সেভ করা আছে সেই ফাইলের নামটা দেখায়। তার আগে এখানে দেখো আমি কতগুলো আইকন দেখতে পাচ্ছি, আমার সেভের আইকন, আনডু, রিডু, এই আইকনগুলো দেখতে পাচ্ছি। এই জায়গাটাকে কি বলে? মেনু বার নিচের গুলো কি বলে? কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার, যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করার জন্য আমরা এটা ইউজ করি। নেক্সট তারপরে দেখো আছে এই যে হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, পেজ লেআউট, এগুলোকে কি বলে? মেনু বার। মেনু বার ট্যাব। এবার দেখো যখন আমরা ওয়ার্ডে কাজ করেছি কি করেছি, যে প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাবের মধ্যে যা যা অপশন আছে প্রত্যেকটা দেখো আমি একটা একটা করে ক্লিক করে করে দেখিয়েছি, তাই তো? প্রত্যেকটার কাজ বলেছি। কিন্তু এক্সেলটা কিন্তু আমাদের ওরকম করে কাজ করলে কখনো শেষ হবে না। ওয়ার্ডে আমরা কাজ করেছি কেন, এরকম অপশন বেসে, কারণ ওয়ার্ডটা অপশন বেসে চলে, যে এটার পরে আমি এটা করলাম এটা আসলো। কিন্তু এক্সেলটা কিন্তু একটা লজিক্যাল, লজিক বেসে চলে। তোমার এক্সেল সারা জীবন শিখে গেল, এক্সেল কখনো শেষ হয় না। বোঝা গেল? তাহলে এক্সেল আমি কিভাবে কাজ করবো যদি আমি এরকম ভাবে না কাজ করি? তোমাদের আমি আজকে একটা পিডিএফ পাঠিয়ে দেবো গ্রুপে। বোঝা গেল? ওই পিডিএফ এর মধ্যে 8খানা ল্যাব শিট দেওয়া আছে, মানে 8টা পেজ দেওয়া আছে, 8টা ল্যাব শিট আছে, প্রত্যেকটা 1 2 3 করে 8টা ল্যাব শিট আছে। প্রত্যেকটা ল্যাব শিটে মিনিমাম 20টা করে কোয়েশ্চেন দেওয়া আছে। ওই কোয়েশ্চেন ধরে ধরে আমি এখানে আনসার করিয়ে দেবো। এবার সেটা দেখলে তবে আমি লিখিয়েও দেবো স্টেপগুলো, সেই কোয়েশ্চেন ধরে ধরে তোমার ল্যাবে গিয়ে প্র্যাকটিস করবে। যেটা প্রবলেম হবে ওখানে ম্যাম আছে, তাহলে পরের দিন আমাকে থিওরি ক্লাসে এসে বলবে। এবার যারা ফোন আনবে না তারা পরের দিন ওই 8টা পেজ জেরক্স করে নিয়ে আসবে, কারণ ওটা যদি না থাকে তাহলে কিন্তু এক্সেল কিছু বুঝতে পারবে না। কোয়েশ্চেন যদি না থাকে আনসার কি বুঝবে? বোঝা গেল? যারা ফোন আনবে না তারা পরের দিন জেরক্স করে নিয়ে আসবে। বোঝা গেল? আজকে আমি ল্যাব শিটে হাত দিচ্ছি না, আমি জাস্ট আজকে আমি ইন্ট্রোডাকশনটা দিচ্ছি এক্সেলে, পরের দিন থেকে আমি ল্যাব শিট দিয়ে স্টার্ট করব। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার দেখে নাও, তাহলে এগুলো আমরা ওয়ার্ডে দেখে এসেছি, যেমন আলাদা আলাদা ট্যাবের মধ্যে আলাদা আলাদা গ্রুপ দেওয়া আছে, গ্রুপের মধ্যে অপশন আছে, তাই তো?
এবার দেখো তো এই যে বক্সগুলো যে দেখতে পাচ্ছি এগুলো কি ছিল আমাদের ওয়ার্ডের মধ্যে? ছিল না। তাহলে দেখো এই যে ছোট্ট মতো যে বক্সটা দেখতে পাচ্ছি এটার নাম কি? দেখো এর উপরে কার্সর রাখতে দেখিয়ে দেবে, দেখো এর নাম কি দেখাচ্ছে? নেম বক্স। তাহলে এটার নাম কি? নেম বক্স। নেম বক্স মানে বোঝা যাচ্ছে কিছু একটা আমাদের নাম শো করবে, তাই তো? কিসের নাম ওটা আমি পরে বলে দিচ্ছি। এবার দেখো এফএক্স দিয়ে যে লেখা আছে এখানে দেখো আমি আরেকটা বড় দেখা একটা বার দেখতে পাচ্ছি হরিজন্টাল। এটার নাম কি? দেখো ফর্মুলা বার। কার্সর রাখতে দেখো দেখিয়ে দিয়েছে ফর্মুলা বার। তাহলে আমি যদি এখানে কোনো এই বক্সের মধ্যে ফর্মুলা লিখি ফর্মুলাটা আমাকে এখানে দেখিয়ে দেবে। বোঝা গেল? আচ্ছা এবার আমাকে বলো তো এই যে এ বি সি ডি করে যে লেখা আছে এগুলোকে কি বলে? কলাম না রো? কলাম। তাহলে এখানে দেখো প্রত্যেকটা কলামের দেখো আলাদা আলাদা নাম দেওয়া আছে এ বি সি ডি ই এফ করে। আচ্ছা এবার 1 2 3 4 বলে যে দেওয়া আছে এগুলো কি? রো। আর দেখো এক একটা বক্সকে কি বলে? সেল। সি ই ডাবল এল সেল। সি ডাবল এল সেল। এবার দেখো এইখানে কিন্তু যেহেতু আমার কলাম আর রো এর দেখো আলাদা আলাদা নাম দেওয়া আছে প্রত্যেকটা সেলের কিন্তু আলাদা আলাদা নাম আছে। তাহলে নামটা কিভাবে হবে সেটা আমাদের জানতে হবে। দেখো আমি ধরো যে কোনো একটা এখান থেকে সেল সিলেক্ট করলাম, কি করে বুঝবো এই সেলটার নাম কি? ফার্স্ট আমার কি আসবে দেখো কলাম নেম। দেখো কোন কলামে আমি ধরো এই কলামটা সেলটা সিলেক্ট করব, কোন কলামে আছে? সি। আর রো নাম্বার কত? 4। তাহলে আমার সেল নাম্বার কি হবে? C4। বোঝা গেল? দেখো নেম বক্সের মধ্যে দেখিয়েছে C4। তাহলে নেম বক্সের মধ্যে কি দেখাবে? আমি যেই সেলটার উপরে কার্সর রাখবো সেই সেলের দেখো নামটা দেখাচ্ছে। বোঝা গেল? তাহলে আমি ধরো এই সেলটাকে সিলেক্ট করলাম, তাহলে এই সেলের নাম কি হবে? D9। তাহলে ডি দেখো ডি কলামে আছে আর এখানে 9 রোতে আছে। বোঝা গেল? তাহলে সেলের নাম ধরো এখান থেকে আমি এই সেলটা সিলেক্ট করলাম তাহলে কি হবে? G11 হলো। আচ্ছা তাহলে এটা তো আমি বুঝলাম না কলাম এতগুলো দেওয়া আছে রো এতগুলো দেওয়া আছে। এবার দেখো আমি তো এখানে তাহলে আমি কলাম কতগুলো দেখতে পাচ্ছি? কত অবধি? ইউ অবধি। তার মানে কি ইউ অবধি আছে? না। তাহলে দেখো এবিসিডি করে নিশ্চয়ই পরপর দেওয়া আছে, তাহলে দেখি কতটা আছে। দেখো আমি এখানে রাইটারও প্রেস করছি, দেখে নাও এবিসিডি করে দেখো। দেখো জেড অবধি গিয়ে শেষ হয়ে আবার দেখো এ এ এ বি এ সি এ ডি এরকম করে স্টার্ট হয়েছে। আবার কোথায় গিয়ে শেষ হয়েছে? এ জেড। এ জেড এ গিয়ে শেষ হয়ে আবার এ বি, হ্যাঁ সরি বি এ বি বি এরকম করে স্টার্ট হয়েছে। আচ্ছা এবার দেখো তাহলে আমি দেখি আমার লাস্ট তাহলে কত অবধি গেছে কলাম। দেখে নাও একদম ফার্স্ট সেলটাকে সিলেক্ট করলাম করে কন্ট্রোলের সাথে রাইট অ্যারো প্রেস করলাম, দেখে নাও তাহলে কলাম নাম্বার লাস্ট কত অবধি গেছে? এক্স এফ ডি ওরকম করে করে তিনটে নাম্বারে গেছে এক্স এফ ডি হলো। কি কোনটা আসলাম? কন্ট্রোলের সাথে রাইট অ্যারো প্রেস করব, কন্ট্রোল প্লাস রাইট অ্যারো। হয়েছে? তাহলে আবার আগে আসবো কি করে? কন্ট্রোলের সাথে উল্টোটা করব, লেফট অ্যারো প্রেস করব। তাহলে লেফট অ্যারো প্রেস করলাম, দেখো একদম ফার্স্টে চলে এসেছি। হলো? এটা তো হলো আমি কলাম দেখলাম। এবার আমি জানতে চাইছি রো কতগুলো আছে দেখবো। তাহলে আবার কন্ট্রোলের সাথে ডাউন অ্যারো প্রেস করলাম, দেখে নাও কন্ট্রোলের সাথে ডাউন অ্যারো, কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো। দেখো 10,48,000 এতগুলো আমার রো দেওয়া আছে। হলো? তাহলে আবার কন্ট্রোলের সাথে আপ অ্যারো প্রেস করলাম, দেখে না একদম উপরে চলে এসেছে। হলো? আচ্ছা তাহলে এবার বোঝা গেল। এবার দেখো আমি তাহলে এখানে এমনি একটা আপাতত আজকের জন্য একটা মার্কশিট তৈরি করে দেখাচ্ছি। হ্যাঁ এবার আমাকে বলো মার্কশিটের মধ্যে কি কি থাকে? নাম, সাবজেক্ট, টোটাল কত পেয়েছি, অ্যাভারেজ, তাই তো, রোল নাম্বার এগুলো থাকে। আচ্ছা তাহলে আমি এখানে ফার্স্ট করে নিচ্ছি তাহলে রোল নাম্বার। আমি একটু শিটটাকে একটু জুম করে নিচ্ছি, দেখে নাও ফার্স্ট তাহলে আমি এখানে লিখে দিচ্ছি রোল নাম্বার। হলো? পরের সেলে কি করে যাবে? ট্যাব ট্যাব দিলাম, পরের সেলে যাবে বা কিবোর্ডে রাইট অ্যারো প্রেস করবো পরের সেলে চলে যাবে। ওকে তাহলে এখানে দিয়ে দিলাম আমি নেম, আবার ট্যাব দিলাম, পরের ধরো এখানে দিয়ে দিলাম আমি যে কোনো একটা সাবজেক্টের নাম দিয়ে দিলাম ম্যাথ, এখানে ধরো দিয়ে দিলাম হিস্ট্রি, এখানে ধরো দিয়ে দিলাম জিওগ্রাফি, এখানে দিলাম ইংলিশ। চারটে আমি সাবজেক্টের নাম লিখে দিলাম। এবার থাকলো আমার টোটাল। হলো?
তারপরে থাকলো অ্যাভারেজ, আমি শর্টে লিখে দিলাম এভিজি। আবার ট্যাব দিলাম, পরে থাকলো আমার ম্যাক্সিমাম, যে ম্যাক্সিমাম নাম্বার কোনটাতে পেয়েছে আমি দেখবো। আর পরে থাকলো আমার মিনিমাম। দেখে নাও, মিনিমাইজ করছে, একটু দেখে নাও। আচ্ছা, এবার দেখো, এবার আমি বললাম যে আমাকে এখানে রোল নাম্বার লিখতে হবে পরপর। এবার দেখো আমার ধরো আমাদের ক্লাসে ধরো 200 জন স্টুডেন্ট আছে, তাহলে 200 জনের তো আমাকে তো পরপর রোল নাম্বারগুলো লিখতে হবে, তাই তো? তাহলে আমি কি একটা করে লিখবো, 1 2 3 এরকম করে লিখবো? লিখতে লিখতে আমার সারাদিন হয়ে যাবে, তাই 200 জনের রোল নাম্বার লিখতে, তারপরে নাম ওগুলো তো আছে, তাই তো? তাহলে দেখো, তাহলে আমি যদি একটা করে যদি টাইপ করি তাহলে আমার এক্সেলে কাজ করে লাভ নেই। তাহলে কি করব? তার আগে একটু দেখে নাও এক্সেলের মধ্যে যে কোনো সেলকে তুমি সিলেক্ট করলে, দেখো এখন দেখো একটা সেল সিলেক্ট আছে, তাই তো? 3টে কার্সার আছে, 3টে আলাদা আলাদা কার্সার। দেখো যখনই তুমি এই সেলের মিডিলে কার্সার নিয়ে যাবে তখন দেখো একটা কার্সার এসছে, দেখো হোয়াইট কালারের কার্সার এসছে, তাই তো? এই কার্সারটার কাজ কি? ডেটা এরিয়াকে সিলেক্ট করার জন্য। ধর আমি বললাম আমি এখান থেকে এতটা অবধি সিলেক্ট করব, দেখো সিলেক্ট হয়েছে। তাহলে শুধুমাত্র কি করব, মাউসে লেফট ক্লিক করে ড্র্যাগ করব, যতটা সিলেক্ট করলাম দেখো সিলেকশন হয়ে গেল। তাহলে এই কার্সারটারও কাজ বোঝা গেল। আবার দেখো যখনই এই যে গ্রিন কালারের যে লাইনটা আছে এর ওপরে যখন কার্সারটা নিয়ে যাবে, দেখো কার্সার চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই কার্সারটার কাজ কি? আবার দেখো লেফট ক্লিক করলাম করে অন্যদিকে দেখো নিয়ে যাচ্ছি, দিয়ে ছেড়ে দিলাম, কি হলো? তাহলে ওই সেলের মধ্যে যেটা লেখা থাকবে সেটা অন্য সেলে কি মুভ হয়ে যাবে। ধর ওই কার্সারটার কাজ কি? যদি কোনো সেলে কিছু লেখা থাকে অন্য সেলে মুভ করার জন্য। দেখো আমি আবার কন্ট্রোল জেড করলাম, ধর এখানে এটা লেখা আছে, আমি এটা অন্য কোনো সেলে দেখতে চাইছি, তাহলে আবার দেখো এখানে কার্সার নিয়ে গেলাম, এসছে। এবারে দেখো ড্র্যাগ করছি, দেখো চলে এসছে এখানে। আর যদি আমার এই কার্সারটা আসে তখন কি হবে? এটাকে সিলেক্ট করার জন্য দেখো এরকম করে আমি সিলেক্ট করতে পারি, বোঝা গেল? আরেকটা কার্সার আসে দেখবে, আবার ওয়ানটা আমি সিলেক্ট করলাম, করে দেখো সিলেকশন হলেই এর একদম লাস্টে কর্নারে দেখো আমাকে একটা গ্রিন কালারে দেখো একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, এই দেখো, তাই তো? এর উপরে যখন কার্সার নিয়ে গেলে আবার দেখো আলাদা চেঞ্জ হয়ে গেছে, প্লাস সাইন চলে এসছে। তাহলে এই প্লাস সাইনটা যখন আসবে আবার লেফট ক্লিক করে আমি নিচের দিকে ড্র্যাগ করলাম, কি হলো দেখো সব 1 1 চলে এলো। তাহলে এই কার্সারটার কাজ কি? যখন মনে হবে যে আমার সব সেলে সেম জিনিস লাগবে তখন ওটাকে সিলেক্ট করে আমি ড্র্যাগ করে দিই, করলে দেখো সব চলে আসে। কিন্তু আমার কি রোল নাম্বার সবার 1 1 হবে না, 1 2 3 4 লাগবে। তাহলে এখানে কেন সব 1 1 চলে এসেছে? কারণ দেখো আমি কোনটাকে সিলেক্ট করেছি, রেখেছি শুধু 1 কে। তাহলে 1 সিলেক্ট করে ড্র্যাগ করছি মানে এক্সেল কি বুঝেছে? আমার সব শুধু 1 লাগবে। তাহলে আমার 1 এর পর কি আসতে হবে? 2। তাহলে 1 আর 2 কে দেখো একসাথে সিলেক্ট করলাম, হলো সিলেকশন হয়েছে। এবারে দেখো আমি এখান দিয়ে কার্সার রাখলাম, প্লাস সাইন এসে আবার নিচের দিকে ড্র্যাগ করছি, দেখো তো যত ড্র্যাগ করবে দেখো কতক্ষণ লাগবে এটা নিয়ে আসতে, চলে আসছে দেখো, বোঝা গেল? আবার ডিলিট করছি, আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে 1 লিখলাম, লিখে পরের সেলে 2 লিখলাম, লিখে 1 আর 2 কে একসাথে সিলেক্ট করবো, শুধু 1 লিখে ড্র্যাগ করলে কি হবে? সব পরপর 1 চলে আসবে। এবার 2 সিলেক্ট করে যদি ড্র্যাগ করে সব পরপর 2 চলে আসবে। তাহলে 1 আর 2 কে একসাথে সিলেক্ট করলাম, করে এবার দেখো এখান থেকে ড্র্যাগ করছি, দেখো আমার 5টা ডেটা লাগবে, আমি 5 জনের রোল নাম্বার লিখে দিলাম, বোঝা গেছে? এবার নেম তো তোমাকে নিজের ইচ্ছা মতো নেম লিখতে হবে, তবে এখানে কয়েকটা নাম লিখে নিচ্ছি। হয়েছে? 5টা আমি নাম লিখে নিলাম। এবার দেখো, এবার আমাকে লিখতে হবে কে কত নাম্বার পেয়েছে, এটাও নিজের ইচ্ছা মতো বসিয়ে নেবে। আমি এখানে নিজের ইচ্ছা মতো কয়েকটা নাম্বার বসিয়ে নিচ্ছি। আচ্ছা, যে 10 পেয়েছে তাকে চেঞ্জ করে দিচ্ছে, ওর একার নাম্বারই কম আছে, কষ্ট পাবে। আচ্ছা হয়েছে, দেখে নাও। দেখো তাহলে প্রত্যেকজনের তাহলে এখানে
দিয়ে দিয়েছি, দেখো কে কত নাম্বার পেয়েছে। এবার দেখো আমাকে পরে কি দিয়েছে, এখানে টোটাল বার করতে বলেছে। তাহলে টোটাল কি করে বার করব, তাহলে এগুলো কি টোটাল বার করতে পারি কি আমাকে যোগ করতে হবে, তাই তো। তাহলে দেখো চারটেকে যোগ করব, তাহলে যে কোনো আমাকে ফর্মুলা লিখতে হলে সবার ফার্স্ট আমাকে কি দিতে হয়, যে কোনো ফর্মুলা লিখতে হলে ইকুয়ালস টু, কারণ দেখো আমরা যখন ওয়ার্ডে ফর্মুলা লিখেছি ইকুয়ালস টু দিয়ে র্যাঙ্ক লিখেছিলাম, তাহলে এখানেও সেম কি করব, আগে ইকুয়ালস টু দিলাম, হলো। দেওয়ার পর দেখো এই চারটেকে আমি যোগ করব বলেছি, তাহলে কাকে কাকে এই নাম্বারগুলো যদি লিখে দিই, দেখো লিখে দিলাম 52 প্লাস 74 প্লাস 45 প্লাস 45 দিয়ে এন্টার দিলাম, দেখো না টোটাল চলে এসেছে, হলো। তাহলে এটা যে আসলো ঠিকঠাক তো এসেছে, তাই তো। কিন্তু এটা করলে আমার কি অসুবিধা হচ্ছে বলো তো একটু দেখি, হ্যাঁ টাইম লাগছে, আর কি অসুবিধা হতে পারে, হ্যাঁ প্রত্যেকটা একটা করে করতে হবে, তাহলে যেটা দেখো আমাকে কি প্রত্যেকটা এরকম ইকুয়ালস দিয়ে প্রত্যেকটা একটা করে টোটাল করতে হবে, আর কি অসুবিধা হবে, দেখো না আমার যদি কোনো একটা ডেটা ধরো এখানে 74 আছে, 74 এর জায়গায় ভুল করে আমি 73 লিখে দিলাম, তাহলে হয়ে গেল টোটালে ভুল চলে আসবে, তাই তো। তাহলে এবার দেখো তুমি দেখো এই যে কোনো সেলকে সিলেক্ট করো, দেখো এই ফর্মুলার বারের মধ্যে কি দেখাচ্ছে, ওর মধ্যে যে ডেটাটা আছে সেই ডেটাটাকে দেখাচ্ছে, কিন্তু যেখানে তুমি ফর্মুলা লিখেছো সেখানে দেখো ফর্মুলা আবার ওই ফর্মুলাটাই দেখাচ্ছে, তাই তো। এখান থেকেও দেখতে পারো, বা যেই সেলে তোমার ফর্মুলা লেখা আছে ওর উপরে ডাবল ক্লিক করবে, দেখে নাও চলে আসছে আমার ফর্মুলা। তাহলে দেখো আমি যদি এখান থেকে আবার যদি কিছু চেঞ্জ করি, আমি যদি এখানে কিছু চেঞ্জ করি, এখানে কি চেঞ্জ হবে না, বা এখানে 45 লেখার জায়গায় আমি 44 লিখে দিলাম, তাহলে আমার টোটালে ভুল চলে আসবে, তাহলে এটা করলে হবে না। এটা করা যায়, কিন্তু অনেকগুলো যখন ডেটা থাকবে এটা করলে আমার কিন্তু ভুল হয়ে যাবে বা টাইম অনেক লাগবে। তাহলে আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, দেখো এখান থেকে আমি ডিলিট করে দিলাম, হলো। পরেরটা দেখো আমি যদি নাম্বারগুলো হাতে না লিখে সেলগুলোকে যদি শুধু সিলেক্ট করি হবে, দেখো ম্যাথসের সেলটা সিলেক্ট করলাম কি C2 প্লাস পরেরটা কি আসবে D2 প্লাস পরেরটা E2 সিলেক্ট করলাম, আবার প্লাস দিলাম F2 সিলেক্ট করলাম, হলো। এন্টার দিলাম, দেখে নাও সেই সেম চলে এসেছে। এবারে তাহলে কি করতে পারি, সিলেক্ট করে দেখো তাহলে কি প্রত্যেকটা একটা করে আমি ক্যালকুলেট করব, এই টোটাল যেটা করলাম, এই তো দেখো ইকুয়ালস টু দিলাম, দিয়ে এখানে তাহলে কি ফার্স্টে ম্যাথসেরটা সিলেক্ট করলাম C2 প্লাস হিস্ট্রি যেটা আছে D2 E2, প্রত্যেকটা দেখো সেলগুলোকে সিলেক্ট করে যেগুলো আমি যোগ করব প্লাস দিয়ে। এবার দেখো তাহলে কি প্রত্যেকটা আমি এরকম একটা করে ক্যালকুলেট করব না, কি করব, দেখো ফার্স্টের সেলটা সিলেক্ট করলাম, করে আবার সেম দেখো এই যে এখানে আমার ড্র্যাগ করার জন্য এর উপরে কার্সার নিয়ে গেলাম, নিয়ে দেখো ড্র্যাগ করে দিচ্ছি, দেখে নাও প্রত্যেকটা অটোমেটিক্যালি টোটাল চলে আসছে। ওই ওখানেই আছে, উপরেই আছে। আচ্ছা তাহলে দেখো সেকেন্ড প্রসেস বোঝা গেছে, তাহলে এই প্রসেসে করতে পারি, কিন্তু এই প্রসেসে যদি করি আরেকটা সুবিধা কি হবে, দেখো চারটে দেখো ডেটা দিয়েছে, আমি যদি এখানে 45 চেয়েছিল 45 এ তার ধরো এক নাম্বার বেড়ে 46 হয়েছে, তাহলে আমি যদি এখানে চেঞ্জ করি এখানে চেঞ্জ হবে, হবে না হবে না হবে, কারণ দেখো সেলগুলোকে এবার আমি সিলেক্ট করেছি, তাহলে সেলে যেটা থাকবে ওটাই দেবে। দরজাটা একটু টেনে নাও না, তাহলে দেখো এখানে দিয়ে দিলাম 46 দিয়ে এন্টার দিলাম, দেখে নাও টোটাল সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, এক নম্বর বেড়ে গেছে, যেটা আমার আগের বারে হচ্ছিল না, তাই তো। কিন্তু এটা করতে গেলে আমার টাইম লাগবে না, সেই তো আমাকে একটা একটা করে সিলেক্ট করে করে প্লাস প্লাস দিয়ে করতে হচ্ছে, তাই তো। যদি আমার এখন 100 খানা ডেটা দিই, 100 খানাকে সিলেক্ট
করে একটার উপরে প্লাস প্লাস দিয়ে দিয়ে করতে হবে। তাহলে আরেকটা প্রসেস কি করতে পারি দেখো এক্সেলের মধ্যে থার্ড প্রসেস হচ্ছে তোমাদের যখন আমি ওয়ার্ডে টেবিল করিয়েছিলাম মনে আছে, ফর্মুলা করিয়েছিলাম টেবিলের মধ্যে, ওখানেও যোগ করিয়েছিলাম মনে আছে কি ফাংশন ছিল বা বলেছিলাম যে প্রত্যেকটা আলাদা আলাদা ম্যাথমেটিক্যাল কাজ করার জন্য আলাদা আলাদা ফাংশন আছে, মনে আছে? তাহলে দিলাম ইকুয়ালস টু সাম, যোগ করার জন্য কি ফাংশন? সাম ফাংশন। যে কোনো ম্যাথমেটিক্যাল কাজ করার জন্য এক্সেলে দেখো আলাদা আলাদা ফাংশন আছে, যেমন যোগ করার জন্য সাম ফাংশন তোমাদের বলেছিলাম, মাল্টিপ্লাই করার জন্য গুণ করার জন্য প্রোডাক্ট ফাংশন, এবারে মনে পড়ছে। আচ্ছা আর কি বলেছিলাম? অ্যাভারেজ করার জন্য অ্যাভারেজ ফাংশন, প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন আছে। যেমন দেখো এখানে সাম দিয়েছি, সাম করলে কি? সাম মানে কি? যোগ। এবার আবার অ্যাড মানেও তো যোগ। তাহলে যদি আমি সামের জায়গায় অ্যাড লিখে আসবে না, কারণ আমার এক্সেলের মধ্যে ওটাই পুট করা আছে, সাম লিখলে তবেই কিন্তু যোগ হবে। হলো, ব্র্যাকেট ওপেন করলাম। এবারে আমাকে আর আলাদা আলাদা সেল সিলেক্ট করে প্লাস দেওয়ার দরকার নেই, কারণ আমি তো এখানে সাম মানেই বলে দিয়েছি আমি যোগ করবো, তাহলে প্লাস দেওয়ার কোনো দরকার নেই। কি করব? ম্যাথ থেকে ইংলিশ অবধি দেখো সিলেক্ট করলাম সেল রেঞ্জটাকে করে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখে নাও চলে এসেছে টোটাল। দেখো এতে কি হচ্ছে, দেখো আমাকে আলাদা করে প্লাসও দিতে হচ্ছে না, যতটা ডেটা চাই জাস্ট আমাকে সিলেক্ট করে দিলেই দেখো চলে আসছে। তাহলে তিনটে প্রসেসের মধ্যে কোনটা সবথেকে সহজ? এটা সহজও বেশি, টাইমও আমার অনেক কম লাগবে, তাই তো? এবার দেখো এবার এখানে যে কোলন দিয়ে নিয়েছে, এটা কেন দিয়েছে? দেখো আমার কোন সেল থেকে কোন সেল বুঝিয়েছে, C2, দেখো কোন সেল? C2, ম্যাথসের সেল থেকে কোন সেল অবধি যোগ করেছি আমি? ইংলিশ, F2 দিয়ে দিয়েছে। তাহলে কোলন দেওয়ার মানেটা কি? যে স্টার্টিং সেল টু এন্ড সেল, বোঝা গেল? যে এখান থেকে এই সেলের মধ্যে যা আছে ও সবকটাকে যোগ করে দেবে। এবার যদি আমি কোলনটাকে মুছে দিয়ে যদি কমা দিয়ে দিই তাহলে কি হবে দেখো, শুধুমাত্র ফার্স্ট সেলটা আর দেখো লাস্ট সেলটাকে সিলেক্ট করেছে। এবার যদি আমি এন্টার দিই কি হবে? যোগ কিন্তু করে দেবে, কাদের দুজনে? শুধু ওই দুটোকে যোগ করে দিয়েছে। আমার কোলন দেওয়া নেই, কোলন দিলে তবেই আমার ফার্স্ট থেকে লাস্ট ওটাকে বোঝাচ্ছে। হলো, ব্র্যাকেট দিতে অবশ্যই, ব্র্যাকেট না দিলে কিন্তু সেল রেঞ্জ সিলেক্ট করতে পারবে না। দেখো হলো, এবার দেখো এখানে আমি সেল সিলেক্ট করতে যাচ্ছি না, ব্র্যাকেটের মধ্যে হলে ব্র্যাকেট দিলে তবেই কিন্তু সেল সিলেক্ট করতে পারবে। হলো, তাহলে এখানে ব্র্যাকেট ওপেন করলাম, করতেই দেখো আমি কিন্তু এখানে সেল সিলেক্ট করতে পারছি, বোঝা গেল? তাহলে ফাংশনের নাম লিখলে কিন্তু তোমাকে ব্র্যাকেট দিতেই হবে, ব্র্যাকেট না দিলে কিন্তু হবে, বোঝা গেল? তাহলে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, চলে এসেছে। তাহলে আবার সিলেক্ট করে দেখো ড্র্যাগ করে দিচ্ছি, বোঝা গেল? টোটাল হলো। তাহলে টোটাল নিয়ে কারো কোনো প্রবলেম আছে? নেই। নেক্সট তাহলে এবার চলে আসে আমরা অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি? গড়, তাই তো? কি করে বার করে অ্যাভারেজ? টোটাল ডিভাইডেড বাই নাম্বার। মানে দেখো আমি অ্যাভারেজ বার করব, এখানে কটা সাবজেক্টে আমি অ্যাভারেজ বার করব বলেছি? কটা? 4টে। তাহলে এই 4টে আমাকে টোটাল করতে হবে, করে যটা সাবজেক্ট হবে সেই নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। আমরা এই করেই করে এসেছি। তাহলে সেম প্রসেসে করতে পারো, ইকুয়ালস টু কি? টোটাল ডিভাইডেড বাই কত? 4টে সাবজেক্ট, 4। হলো, এন্টার দিলাম, দেখে নাও চলে আসছে অ্যাভারেজ। বলে দিচ্ছি, ডাবল ক্লিক করছি, G2 মানে কি? টোটালটা বোঝাচ্ছে। এবার আমরা গড় কি করে বার করি? যে 4টেকে যোগ করে তারপরে যতগুলো সাবজেক্ট সেই নাম্বার দিয়ে ডিভাইড করি, তাই তো? আমার এখানে যোগ অলরেডি করা হয়ে গেছে, তাই টোটালের সেলটাকে সিলেক্ট করেছি, এটা ডিভাইডেড বাই 4। এবার তুমি যদি G2 এর জায়গায় এটাও করতে পারো, যে হাতে লিখে দিতে পারো, কত আসবে? 270। হলো, এন্টার দিলাম, চলে এসছে। কিন্তু এটা করলে কি প্রবলেম হবে? যদি ড্র্যাগ করি একই চলে আসছে। তাহলে ওই জন্য কি করেছিলাম? সেল সিলেক্ট করেছিলাম। তাহলে ইকুয়ালস টু দিলাম টোটাল ডিভাইডেড বাই কত? 4। এন্টার দিলাম, চলে এসছে। কিন্তু এটা যে করলাম অ্যাভারেজ, আমি তো এটা এমনিও খাতা পেনে করে এসেছি, তাহলে এখানে এই অ্যাভারেজ এরকম আমরা করবো না। এখানে আমার আর কি আলাদা ফাংশন আছে অ্যাভারেজ করার জন্য, কি? অ্যাভারেজ ফাংশন। তাহলে ইকুয়ালস টু দিলাম, দিয়ে
অ্যাভারেজ ব্র্যাকেট ওপেন করলাম, তাহলে কোথা থেকে অতটা সিলেক্ট করবো, কোথা থেকে কটা সাবজেক্টে আমি অ্যাভারেজ বার করবো, 4টে, তাহলে ম্যাথস থেকে ইংলিশ অবধি সিলেক্ট করলাম, এতটা হলো। আমার কি টোটাল নিয়ে অ্যাভারেজ করি না, তাহলে 4টে সাবজেক্ট সিলেক্ট করলাম, দেখো চলে এসেছে C2 থেকে F2, ব্র্যাকেট ক্লোজ, এন্টার হলো। সব লাস্টে সব করে লিখে দেবো। দেখো ডাবল ক্লিক করলাম, তাহলে এখানে অ্যাভারেজ দিয়ে দিয়েছে, দেখো ফাংশন নাম লিখেছি, কোনোভাবে যদি ফাংশনের নামটা আমি ভুল লিখি তাহলে এখানে আর এ এসছে, এখানে আর ই দিয়ে দিলাম, এন্টার দাও। কি বলছে নেম, এই এররটা কখন আসে, যখন সে ওই নামটাকে ফাংশন নামটা খুঁজে পাচ্ছে না, তাহলে ভুল দিয়েছে, এক্সেলের মধ্যে ওরকম কোনো নাম তো ফাংশন নেই, তাহলে নেম এরর চলে এসছে। বা তুমি যদি বলো যে আমি শর্টে লিখবো এভিজি, এন্টার দিলাম, দেখো না কারেকশন জিজ্ঞাসা করছে, নো করে দিলে দেখো ইয়েস করে দিলে অটোমেটিক্যালি নিয়ে নেবে ওটা, আবার নো করে দিলে দেখো সেম চলে এসেছে। তাহলে এটা আমি লিখে নিচ্ছি, এন্টার হয়েছে, তাহলে সিলেক্ট করে ড্র্যাগ করে দিচ্ছি, হয়েছে। অ্যাভারেজ বোঝা গেছে সবার। নেক্সট তারপরে কি আছে দেখো ম্যাক্সিমাম আর মিনিমাম। এবার ম্যাক্সিমাম যে করা আছে, ম্যাক্সিমাম মিনিমাম লেখাটা একটু দেখো তো ঠিকঠাক আছে, এমটা দেখো নেই, কেটে গেছে, তাই তো। তাহলে কি প্রবলেম হয়েছে, এই কলামটা দেখো, আমার কলামটা কি হয়েছে, কলামের উইথটা চওড়াটা দেখো ছোট হয়ে গেছে, এই হ্যাঁ, আর লেখাটা বড় হয়ে গেছে, দেখো এমটা পুরোটা দেখা যাচ্ছে না। এরকম যখন আমি কি করব, দেখো আই আর জের মাঝখানে দেখো একটা লাইন আছে, তাই তো, এই লাইনের উপরে কার্সার নিয়ে যাব, নিয়ে গিয়ে এই লাইনের উপরে ডাবল ক্লিক করব, দেখে নাও অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে গেছে, বোঝা গেল। ডাবল ক্লিক, হ্যাঁ কি বলছো আরেকবার দেখাবো। আচ্ছা কন্ট্রোল জেড করছি, আনডু করলাম, আবার দেখো এর উপরে কার্সার নিয়ে গেলাম, নিয়ে এর উপরে ডাবল ক্লিক করছি, দেখো হয়েছে। তাহলে এটা যে করলাম দেখো, এটা আমার কিন্তু শর্টে, এটা কোনো কিন্তু অপশন না। তাহলে যদি আমার এরকম আসে কি করবো, এরকম যদি প্রত্যেকটাই থাকে, প্রত্যেকটা আমি একটা করে বসে বসে ডাবল ক্লিক করবো না, কি করবে তাহলে দেখো এখানে এটা কোন কলামের উপর লেখা আছে, আই, তাহলে এটা 1, এটা আই, আই কলামটাকে সিলেক্ট করে দেখো, কারণ এবিসিডি আছে, তাহলে সিলেক্ট করলাম, করে এখানে কোথায় যাবে দেখো, এই যে হোমের মধ্যে, হোম ট্যাবের মধ্যে এখানে আছে সেলস, সেলসের মধ্যে আছে ফরম্যাট, এখানে গিয়ে দেখো অটো ফিট কলাম ওয়াই অপশন, অটো ফিট কলাম ওয়াইতে একবার ক্লিক করলাম, দেখে নাও বলছি, সিলেক্ট করবে, করে এই ফরম্যাটের মধ্যে গিয়ে এখানে গিয়ে অটো ফিট কলাম ওয়াই, আছে তখন তাহলে ডাবল ক্লিক করে করতে হবে, বা আমি তো এখানে পার্টিকুলার একটার মধ্যেই বলছি। আচ্ছা ওটা যখন করবে, ও দেখো কি বলেছে যে আমি এই একটা করলাম, করে আমি আবার একটা গ্যাপ দিয়ে আবার একটা করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে তোমাকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে। তখন কি করে আলাদা আলাদা করে সিলেক্ট করবে, যে দেখো এটা সিলেক্ট করলাম, করে আলাদা করে যে আরেকটা কলাম সিলেক্ট করছি, সিলেকশন আছে আগেরটায় নেই, তাহলে কি করব, কি করে একসাথে সিলেক্ট করব, ওয়ার্ডে করার বলেছিলাম, কি করে কন্ট্রোল কি প্রেস করে, তাহলে দেখো এই যে আইটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল কি প্রেস করে তাহলে এটাকে সিলেক্ট করলাম, করে এবারে ফরম্যাটে যাবে, এখানে গিয়ে যে অটো ফিট কলাম উইথে ক্লিক করলাম, দেখেন এটা আর এটা ফিট হয়ে গেছে, বোঝা গেল। আচ্ছা তাহলে এটা বোঝা গেছে, মিনিমামটাও সেম আছে, আমি একটাকে সিলেক্ট করে করেছি, তাহলে একটা ফিট হয়েছে, তোমার যদি দুটোকে সেম সিলেক্ট করে ফরম্যাট করতে অটো ফিট কলাম ওইতে দেখো দুটো একসাথে হয়ে যেত, বোঝা গেল। আচ্ছা তাহলে এবার আমাকে ম্যাক্সিমাম মিনিমাম নাম্বার বার করতে হবে, তাহলে এই যে 4টের মধ্যে যদি ম্যাক্সিমাম নাম্বার বার করি কোনটা আসবে, এই 4টের মধ্যে 74, তাহলে দেখো
দেখো ম্যাক্সিমাম নাম্বার বার করার জন্য কি ফাংশন ইকুয়ালস টু ম্যাক্স max ম্যাক্স ব্র্যাকেট ওপেন করলাম ব্র্যাকেটের মধ্যে যেই চারটের মধ্যে আমি বার করতে চাইছি ম্যাথ থেকে ইংলিশ অবধি সিলেক্ট করলাম হলো ব্র্যাকেট ক্লোজ এন্টার চলে আসছে ম্যাক্সিমাম নাম্বার সিলেক্ট করে ড্র্যাগ করে দিচ্ছি দেখে নাও ফর্মুলা দেখাচ্ছি ইকুয়ালস টু ম্যাক্স আর মিনিমামের জন্য কি ইকুয়ালস টু মিন MIN মিন ব্র্যাকেট ওপেন করলাম আবার ওই চারটে সাবজেক্টই সিলেক্ট করলাম করে ব্র্যাকেট ক্লোজ এন্টার দেখো চলে এসেছে মিনিমাম ভ্যালু চারটের মধ্যে এটা মিনিমাম সিলেক্ট করে আবার ড্র্যাগ করে দিচ্ছি দেখে নাও বোঝা গেল তাহলে একটু দেখে নাও তো এতটার মধ্যে প্রবলেম আছে কিনা অ্যাভারেজটা আমি বলে দিচ্ছি তাহলে অ্যাভারেজের কি বললাম যে অ্যাভারেজ বার করার সময় কি করব ইকুয়ালস টু অ্যাভারেজ হলো ব্র্যাকেট ওপেন করলাম যেখান থেকে যতটা সিলেক্ট করেছি ম্যাথ থেকে ইংলিশ অবধি দেখো স্টার্টিং নাম্বার থেকে এন্ড নাম্বার দেওয়া আছে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম আমার অ্যাভারেজ চলে এসেছে অটোমেটিক্যালি ওইভাবেও করতে পারো ওটা হলে তোমাকে ম্যানুয়ালি লিখতে হচ্ছে যে ডিভাইডেড বাই 4 লিখতে হবে কিন্তু এটা হলে লিখতে হবে না বা তোমার যদি অনেকগুলো সাবজেক্ট থাকে তখন গুণে বসাতে হবে যেমন কটা সাবজেক্ট আছে ডিভাইডেড বাই ওই নাম্বার এটা হলে গুনতে হতো না আবার লিখে দিলে কটা কি আছে বুঝেইবে ক্যালকুলেট বুঝা গেল আর কার কোথাও প্রবলেম আছে এর মধ্যে না আচ্ছা এবার দেখো এই যে আমার টেবিলটা যেটা করা আছে এবার আমাদের মার্কশিট যে হয় এরকমই থাকে কি মিসিং আছে কি নেই পার্সেন্টেজ নেই আর কি নেই গ্রেড ও গ্রেড পার্সেন্টেজ এখন যেও না মাথা খারাপ হয়ে যাবে এসব বাদ দাও এখন এই আমার যত অবধি এগুলো লেখা বাকি ছিল এগুলো হয়ে গেছে ওপরে কি লেখা থাকে ওপরে হেডিংটা একটা থাকে তাই তো মার্কশিট বলে মার্কশিট যে হেডিং লিখবো হেডিং এ কি জায়গা আছে তাহলে হেডিং ইনসার্ট করার জন্য কি করতে হবে রো না কলাম ইনসার্ট করতে হবে এবার ভোট করি কে বলছে কলাম আর কে বলছে রো রো কলাম ইনসার্ট করলে কি হবে আমি যখন হেডিং দিই হেডিং কি আমি এইভাবে লিখি না রো রো তো এইভাবে লিখি তাহলে এইভাবে আমার হেডিং আসবে তাই তো ভার্টিক্যালি নিচে আমি এখানে এরকম করে এইখানে লিখবো না এরকম করে তিনটেকে সিলেক্ট করে মার্কশিট না তাহলে আমার এইভাবে লিখি তাই তো এইভাবে এই তিনটের মধ্যে এরকম মার্ক করে মার্কশিট লেখা থাকে এবার সেটা তো হলো কিন্তু মার্কশিটটা যে লিখবো আমার তো রো নেই তাহলে রো আমাকে ইনসার্ট করতে হবে তাহলে ফার্স্ট রো কোনটা 1 নাম্বার রো তাহলে 1 নাম্বার রোটাকে আগে সিলেক্ট করব কি করে 1 এর উপরে জাস্ট একবার লেফট ক্লিক করবে করতে দেখো পুরো রোটা দেখো সিলেক্ট হয়ে গেছে হয়েছে যখন ইনসার্ট করবে তখন এই নাম্বারের উপরে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে বা আরেকটা দেখেছি যখন নিজেদের ইচ্ছামতো ডেটাটা সিলেক্ট করো তখন তোমরা এইভাবে সিলেক্ট করতে পারি আর এইভাবে সিলেক্ট করলে কি হবে যতটা শীটের মধ্যে যতটা রোটা আছে কারণ দেখিয়েছি ফার্স্টে আমার কত বড় শীট পুরোটা সিলেক্ট হয়ে যাবে বোঝা গেল এবার দেখো হোমে যাবে হোমে গিয়ে এখানে ইনসার্ট দেখো আচ্ছা ইনসার্টে একবার ক্লিক করলাম দেখে না রো ইনসার্ট হয়ে গেছে দেখো হয়েছে রো ইনসার্ট আরেকবার দেখাচ্ছি তাহলে ফার্স্টে কি করবে ফার্স্ট রোটাকে আমাকে সিলেক্ট করতে হবে তাহলে ফার্স্ট রোটাকে কি করব 1 এর উপরে একবার লেফট ক্লিক করলাম করতে দেখো পুরোটা সিলেক্ট হয়ে গেছে দেখে নাও আচ্ছা এবারে হোমের মধ্যে গিয়ে এখানে ইনসার্টে একবার ক্লিক করব দেখো ইনসার্ট হয়ে গেছে ফার্স্ট রো হলো এবার আমাকে এখানে কি লিখতে হবে হেডিং ধরে লিখে দিলাম মার্কশিট তাহলে এখানে দিয়ে দিলাম মার্কশিট এরকম থাকে হেডিং না কিরকম থাকে সেন্টারে থাকে সেন্টারে যে নিয়ে আসবো আমি যদি এখানে সিলেক্ট করি সেন্টার এলিমেন্ট করি সেন্টারে আসছে না ওই সেলের সেন্টারে চলে এসে কিন্তু আমার তো পুরো ডেটারিয়ার সেন্টারে আনতে হবে কি করতে হবে টেবিলে করিয়েছিলাম মার্চ তাই তো মার্চ করলে কি হয়
যে আমার প্রত্যেকটা যে আলাদা আলাদা সেল আছে ওটা কি একটা সেলে চলে আসে, মার্জ হয়ে যায়। তাহলে দেখে নাও ওপরের দিকে কি দেখছো, ফ্যান কভার ঘুরছে, গুনছো, পরের দিন এক্সেলে হিসাব করবে। পরের দিন যদি মার্কশিটটা না পেরেছো তারপর তুমি দেখবে, তখন দেখছি পাশে একবার গল্প করছে, একবার ওপরের দিকে তাকিয়ে আছে। তাহলে দেখো এখান থেকে সিলেক্ট করছি যতটা আমার টেবিল আছে, কতটা অবধি আছে, যে অবধি সিলেক্ট করলাম। করে এবার দেখো হোমে গিয়ে এখানে এই যে দেখো এখানে আছে মার্জ অ্যান্ড সেন্টার, যে অ্যালাইনমেন্টের মধ্যে এটার নাম হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। দেখো কাছে রাখতে দেখিয়ে দিয়েছে মার্জ অ্যান্ড সেন্টার, একবার লেফট ক্লিক করলাম, দেখে নাও। এবার আরেকটা জিনিস দেখে নাও যে এটা তো আমি মার্জান সেন্টার করলাম, এখানে চলে আসলো। আবার যদি মার্জান সেন্টারটা অফ করে দিই আগে যেমন ছিল চলে এসে। অনেকে কি করে ল্যাবে গিয়ে, যে আমি দেখি ধরো কি করলাম, আগেই বলেছে কি এ থেকে যে অবধি মানে যতটা টেবিল আছে অতটা সিলেক্ট করে মার্জান সেন্টার করবো। অনেকে কি করে যে ওয়ানের ওপরে একবার ক্লিক করলো, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এবারে দেখো মার্জান সেন্টার করলাম, মার্জ তো হয়েছে কিন্তু হেডিং নেই, কোথায় চলে গেছে, একদম মাঝখানে। তাহলে শীটটা তো আমরা এইটুকুনি না, অনেকটা বড়, একেবারে শীটের মিডিলে চলে গেছে, বোঝা গেল। তাহলে যখন মার্জান সেন্টার করবে কি করব, এ থেকে যে যতটা আমার টেবিল থাকবে অতটা সিলেক্ট করে মার্জান সেন্টার করব, তাহলে ওই টেবিলটার মিডিলে আসবে, বোঝা গেল। আচ্ছা এটা তো হলো। এবার ধরো আমার যা যা দরকার ছিল আমার কমপ্লিট। এবার আমাকে বলো তুমি আমাকে এটা প্রিন্ট আউট করে দাও। প্রিন্ট আউট যে করবো তার আগে আমি কন্ট্রোল পি দিয়ে তোমার প্রিন্ট প্রিভিউটা দেখিয়েছি কেমন আসবে। দেখো কন্ট্রোল পি দিলাম, প্রিন্ট প্রিভিউটা একটু দেখে নাও। এখন যদি প্রিন্ট করি আমার এরকম আসবে, এরকম থাকে মার্কশিটে, এরকম ফাঁকা ফাঁকা লাগছে না, কি নেই, রো কলামগুলো দেখো লাইনগুলো দেওয়া নেই। কিন্তু আমি তো এখানে তো দেখতে পাচ্ছি, এখানে তো দেখা যাচ্ছে, তাই তো। তাহলে এখানে এখানে যেগুলো দিয়েছে এগুলো কিসের জন্য, এগুলো কিন্তু প্রিন্টেবল না, এগুলো আমাকে নিজেকে বোঝার জন্য দিয়েছে। তাহলে আমাকে ওখানে আনার জন্য কি করতে হবে, আলাদা করে বর্ডার দিতে হবে। তুমি যতটা বর্ডার দেবে ততটাই কিন্তু তোমার প্রিন্টের মধ্যে আসবে। দেখে নাও আমি তাহলে এখান থেকে এতটাকে শুধু সিলেক্ট করলাম, হলো। সিলেক্ট করে ফন্টের মধ্যে এটা জানো এটা দিয়ে বর্ডার দেয়, তাই তো। তাহলে ড্রপ ডাউনে গেলাম, এখানে গিয়ে অল বর্ডারসে ক্লিক করলাম, দেখে নাও বর্ডার চলে এসছে। এবারে দেখো কন্ট্রোল পি দিয়ে আমি প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছি। এবার দেখো বলে দিচ্ছি আরেকবার, দেখে নাও চলে এসছে। বাকি দুটো দেখো সিলেক্ট করে নি, বাকি দুটো বর্ডার আসেনি, হলো। তাহলে পুরোটাকে সিলেক্ট করব, তাহলে দেখে নাও পুরো ডেটাটাকে সিলেক্ট করলাম, করে এই বর্ডারে ড্রপ ডাউন এরোতে গেলাম, এখানে গিয়ে অল বর্ডারসে ক্লিক করলাম। এবার দেখো পুরোটা বর্ডার চলে এসছে, বোঝা গেল। আচ্ছা এবার যদি মনে হয় ফন্টের স্টাইল চেঞ্জ করে, তোমরা জানো অলরেডি, সিলেক্ট করলাম, করে এখান দিয়ে ফন্টের সাইজটা একটু বড় করে নিচ্ছি, করে এখান দিয়ে ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো এইটির অনেকটাই বড় হয়েছে, একটু ছোটো করেছে। এবার দেখো ছোট করতে কি প্রবলেম হলো, আসছে না। দেখো সেলের মধ্যে আসছে না, সব বাইরে বেরিয়ে গেছে, না কেউ কেউ আবার ভেতরে ঢুকে গেছে, তাই তো। কি করবো এটার জন্য বলেছিলাম ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে প্রত্যেকটা আমাকে একটা করে ডাবল ক্লিক করতে হবে। তাহলে কি করব, পুরোটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, হলো। সিলেক্ট করে কি করব, এখানে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে অটো ফিট কলাম ওয়াইতে ক্লিক করলাম, দেখে নাও তো এবার ঠিক আছে। দেখো এই যে ফরম্যাটে গিয়ে এখানে গিয়ে যে অটো ফিট কলাম ওয়াই, আচ্ছা এবার দেখো এটা তো আমার হলো, কিন্তু দেখো যে এর যে অ্যালাইনমেন্টগুলো যে লেখা যে আছে একটু ভালো করে দেখো তো, সব অ্যালাইনমেন্টই কি সেম আছে। দেখো যে লেখার নামগুলো আছে, নামগুলো লেফটে আছে, নাম্বারগুলো দেখো কি রাইট অ্যালাইনমেন্ট আছে এরকম আছে। তাহলে কি করবে, সিলেক্ট করবে পুরোটাকে, সিলেক্ট করে এই যে দেখো অ্যালাইনমেন্ট তোমরা এটা ওয়ার্ডে করে এসছো, সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করো, দেখো সব সেন্টারে চলে এসছে, হলো। তাহলে এটা আমার কমপ্লিট। এবারে দেখো আমার ধরো এখানে ধরো একটা শিটের মধ্যে আমি একটা মার্কশিট করে রাখলাম, এরকম করে বললাম। আবার ফাইল
আলাদা আলাদা আমি ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি পরপর একটা একটা করে মার্কশিট তৈরি করে রাখবো। এবার মনে করলাম এখানে আমি ক্লাস 6 এর করেছি, শিট 1 দেখো নাম দেওয়া আছে, এখানে ক্লাস 6 এর। তোমার যদি মনে হয় পাশে আমি আরেকটা শিট অ্যাড করতে পারি, দেখো এখানে প্লাসে ক্লিক করলাম, আরেকটা শিট চলে এলো। এখানে ধরো ক্লাস 8 এর রাখলাম, আবার একটা শিট অ্যাড করলাম, ক্লাস 5 এর রাখলাম, এরকম করে পরপর করলাম, করে আমি সেভ করে রেখে দিলাম। আমি 10 দিন পরে এসে ওপেন করলাম, ওপেন করলে তোমার মনে থাকবে যে কোন শিটের মধ্যে তুমি কোন মার্কশিটটা করেছিলে? থাকবে না। এবার দেখো কি করে বুঝবো? আমাকে বারবার করে শিটের উপরে ক্লিক করে করে দেখতে হবে, তাই তো? কিন্তু আমি যদি শিটের নামগুলোকে চেঞ্জ করে দিই, তাহলে একেবারে দেখলে বুঝতে পারছো কোন শিটের মধ্যে আমার কি আছে। তাহলে শিটের নাম কি করে চেঞ্জ করবে? শিট 1 এর উপরে দেখো ডাবল ক্লিক করলাম, দেখো লেফট ক্লিকই করবে, ডাবল ক্লিক করবে, হলো সিলেক্ট হয়ে গেছে। তাহলে এখানে লিখে দিলাম ধরো আমার ক্লাস 5 দেখাচ্ছে, হলো। তাহলে আবার কি বললাম, এখানে দেখিয়েছি দেখো শিট 2, তাহলে এটাকে আমি রিনেম করব, নামটা চেঞ্জ করব, তাহলে এর উপরে কি ডাবল ক্লিক করলাম, দেখো হয়েছে। তাহলে এবার এখানে লিখে দিলাম ক্লাস 6, হলো। আরেকটা প্রসেসে করতে পারি, দেখো আবার শিট 3টা চেঞ্জ করছি আরেকটা প্রসেসে, সিলেক্ট করলাম, করে হোমে গিয়ে দেখো এখানে আছে ফরম্যাট, ফরম্যাটের মধ্যে দেখো আছে রিনেম শিট, আচ্ছা রিনেম শিট ক্লিক করলাম, দেখো আবার সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। তাহলে এখানে দিয়ে দিলাম ক্লাস 7, দেখো চেঞ্জ হয়েছে। ফরম্যাটে গিয়ে তারপরে এখানে রিনেম শিট, হোমের মধ্যে গিয়ে ফরম্যাটে গিয়ে রিনেম শিট, দেখে নাও এবার কারোর কোনো জায়গায় প্রবলেম আছে। যদি মনে হয় কালার দেবে, কালার দিতে পারো, যতটা ডেটা এরিয়া সিলেক্ট করবে, করে এখানে দেখো যে ফিল আছে, ফিলে গিয়ে যেমন একটা কালার দিয়ে দাও, দেখো কালার চলে এসছে, আচ্ছা। তাহলে তোমাদের পরের দিন ল্যাবে গিয়ে কাজ হচ্ছে এরকম করে একটা মার্কশিট তৈরি করবে, বোঝা গেল? আর আমি পিডিএফটা গুলো পাঠিয়ে দিচ্ছি, পিডিএফ থেকে পরের দিন স্টার্ট করবো, বোঝা গেল? আর আমি এটা ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি।